তফসিল ঘোষণার পর গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে তোড়জোড়, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই জানিয়েছে ইসি। ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের কাছে দায়বদ্ধ নয় ক্ষমতাসীনরা, মন্তব্য বিএনপির। দলটির ক্ষমতায় যাওয়ার প্রধান উৎস অবৈধ পথ, পাল্টা জবাব আওয়ামী লীগের। এবং আগামী সংসদ নির্বাচনে যশোর ৩ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। আসন পুনরুদ্ধারে প্রস্তুত হচ্ছে বিএনপি, মাঠে থাকবে জাতীয় পার্টিও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে সম্প্রচার হচ্ছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত ৮টায় থাকছে এই আয়োজন। এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ। আজ থাকছে যশোর ৩ আসন নিয়ে। আর নির্বাচন সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর হালনাগাদ হওয়া ভোটার তালিকা চূড়ান্তে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। গেলবারের তুলনায় এবার অর্ধলক্ষাধিক ভোটার বেড়ে যাওয়ায় নতুন করে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুতির কাজও শুরু হয়েছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিজেদের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। বিভাগীয় নির্বাচন কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার পর ১ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিক্রির আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদকরণ শেষ হলেও কেন্দ্রের তালিকা তৈরি ও ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতি সহ অন্যান্য কাজ দ্রুত সম্পন্ন করতে কাজ চলছে। এছাড়া জেলা প্রশাসকের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত একটি কমিটি গঠন এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল থেকে মনোনয়ন বিতরণের কাজ শুরু হয়েছে। বিজ্ঞপ্তির পাশাপাশি আমরা অন্যান্য কিছু প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে অলরেডি নিয়েছি। আমাদের এই সিটির কেন্দ্রের তালিকাও সরজমিনে যাচাই বাছাই করা প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা এই কেন্দ্রের তালিকা প্রস্তুত করে কমিশনে পাঠাতে সক্ষম হব। এদিকে নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে লক্ষ্য নিয়ে আগামী ৮ এপ্রিলের মধ্যে নগরীর সকল ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এজন্য একটি কমিটি সার্বক্ষণিক কাজ করছে বলে জানান নির্বাচনের দায়িত্বে থাকা এই কর্মকর্তা। ৮ এপ্রিলের পরে যেটা হয়, আমরা আশা করি যে এর মধ্যে অবশ্যই এটা অপসারণ হয়ে যাবে। পরবর্তীতে জেলা প্রশাসকের নেতৃত্বে যে কমিটি হয়েছে, আমরা বসে পুনরায় এটা সিদ্ধান্ত গ্রহণ করব। সবশেষ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট প্রস্তাবনা আসেনি। বর্তমানে খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪,৯৩,০৯২ জন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। দুপুরে খুলনায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে একথা বলেন তিনি। এছাড়া ২ সিটি নির্বাচনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার। সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি আমাদের কাছে প্রয়োজনের উপর নির্ভর করে। যদি প্রয়োজন না থাকে তাহলে পরে আমরা সেনাবাহিনীকে স্থানীয় সরকার নির্বাচনে আমরা আনতে চাই না। আমরা আগে যে ইভিএম মেশিনগুলো খুলনার খালিশপুরে ব্যবহার করেছিলাম, যদি আমাদের সব ধরনের প্রস্তুতি আমরা নিতে পারি এবং কোনো ধরনের ফল্ট ছাড়া, তাহলে পরে আমরা খুলনা তো এর প্রয়োগ করব, ব্যবহার করব। নির্বাচন সংবাদ আরও থাকছে। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মনোনয়ন পেতে আবেদন জমা দিলেন বিএনপির ৩ নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তার দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছে, আর বিএনপির ক্ষমতায় যাওয়ার উৎস অবৈধ পথ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন ওভারপাস পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তাকে বন্দী করেছে আদালত, তাকে মুক্তিও দিতে পারে আদালত। বেগম জিয়াকে মুক্তি দেওয়ার জন্য বিচার বিভাগের স্বাধীন কার্যক্রম বিঘ্নিত করা বা হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় ইচ্ছে সরকারের নেই। আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ। আমরা ক্ষমতায় এসেছি জনগণের ভোটে। বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল উঁচিয়ে সামরিক শাসক থাকা অবস্থা দল গঠন করেছে
তারপরে রাজনীতির নামাবলী গায়ে চড়িয়েছে। বেশ কিছু মৌলিক বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে জাতীয় নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, দলীয় নীতিগত সিদ্ধান্ত থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এই নির্বাচন কমিশন সম্পর্কে বা আগে নির্বাচন কমিশন সম্পর্কে যে মৌলিক বিষয়গুলো নির্ধারিত না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন হওয়া কঠিন। কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন, এটাকে আমরা বরাবরই করে এসেছি। এই স্থানীয় সরকার নির্বাচন আমরা করছি, এটা আমাদের নীতিগতভাবে করছি এবং সেটা আমরা ঘোষণা দিয়েই করছি। ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কাছে দায়বদ্ধ নয় আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না। গণতন্ত্রে সরকার থাকবে জনগণের কাছে দায়বদ্ধ, কিন্তু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। কাজে জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই। সারা দুনিয়া আজকে এই সরকারকে বলছে স্বৈরাচারী সরকার, তাহলে এই সরকারের কাছ থেকে আচরণ কি আশা করবে? গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপি নেতারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কাছে মনোনয়নপত্র জমা দেন 3 জন। গাজীপুর সিটি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত সরকার। আর খুলনা সিটি কর্পোরেশনের জন্য মনোনয়নপত্র জমা দেন বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। আমি মনোনয়ন যদি নাও পাই, যেই পাক না কেন, আমি দলীয় সিদ্ধান্ত মেনে নিব এবং তার পক্ষে কাজ করব। আওয়ামী লীগের প্রার্থী বা অন্য দলের প্রার্থী আছে, তাদের সাথে লড়াই করে জেতার জন্য আমি মনে করি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমাকে চায়, সেই কারণে আমি আজকে প্রার্থী। দীর্ঘদিন যাবৎ এই দলের পেছনে আমাদের শ্রম, আমাদের মেধা, সময় এবং এই আদর্শকেই লালন করি আমরা। সেই কারণেই আমরা দলীয় প্রার্থী হিসাবেই মনোনয়ন চেয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ ভোট ও আইনের অধিকার পেয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ধরখারে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপি আমলে কখনোই কোনোদিন আইনের শাসন ছিল না। ওনারা আইনের শাসন ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করেন এবং সেই ষড়যন্ত্র করে সংবিধানকে ওরা রাত্রের অন্ধকারে বদলায় দেন। আর আওয়ামী লীগ আমলে জনগণের ভোটাধিকার এবং তাদের আদালতে যাওয়ার অধিকার শক্ত হয়েছে, দৃঢ় হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। নির্বাচন সংবাদ আরো থাকছে। রাজশাহীর প্রতিটি সংসদীয় আসনে সরব নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, পাড়া মহল্লায় ভোটের আলোচনা। বরিশালের প্রতিটি সংসদীয় আসনে বইছে একাদশ সংসদ নির্বাচনের হাওয়া। কৌশলী প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। ভোট ও জনপ্রতিনিধি বাছাই নিয়ে নানা হিসেব নিকেশে ব্যস্ত সর্বস্তরের মানুষ। সে খবর জানাতে এই মুহূর্তে নগরীর প্রেস ক্লাবে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাব তার কাছে। সোহাগ, আমরা জানি যে এই বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। এছাড়া এই বছরটিকে কিন্তু নির্বাচনের বছর বলা হচ্ছে। তো সেই নির্বাচনের বছরে বরিশালের পরিস্থিতি কি, এই বিষয়টি আলাপ করার জন্য আমরা আজকে 3 জনকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রথমেই কথা বলবো বরিশালের চ্যানেল 24-এর ব্যুরো প্রধান জনাব কাউসার হোসেন রানার সঙ্গে। রানা, আপনি তো সাংবাদিকতা করেন, বরিশালের বর্তমান পরিস্থিতি কি, নির্বাচন উপযোগী কিনা, কি বলবেন আপনি?
ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে যে স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ বিচার করতে গেলে কিন্তু আসলে অনেকের কাছেই মনে হচ্ছে বা তারা কিন্তু আলোচনায় আসছে যে হ্যাঁ, আগামীতে এই বছরই একটা নির্বাচন হবে। এই আলোচনাটা কিন্তু ঘুরে ফিরে সবার মুখেই চলে আসছে। আর পরিবেশের যে বিষয়টি বলা যায় যে বরিশালের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির হিসাব করলে অনেকটা শান্ত অবস্থাতে আছে এইভাবে বলা যায় যে আপনি যদি একটু পিছনে যান, যে গত বছর 5 জানুয়ারি বরিশালে বিএনপি একটি রাজনৈতিক অনুষ্ঠান সমাবেশ করার সময় তখন কিন্তু আওয়ামী লীগ বাধা দিয়েছিল বা ছাত্রলীগের একটি অংশ বাধা দিয়েছিল, কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপরে গত 1 বছর কিন্তু বরিশালে বিএনপি বেশ কিছু অনুষ্ঠান করছে, বিশেষ করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা কিন্তু প্রায় প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান করে আসছে, প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ এগুলো করে আসছে। এগুলো কিন্তু বলা যায় অনেকটা শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠানগুলো হচ্ছে। তো সেই হিসেবে রাজনৈতিক যে পরিবেশ আছে এটি বলা যায় বরিশালে এখন পর্যন্ত নির্বাচনমুখী বা শান্ত পরিবেশই বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা একটু কথা বলবো এবার বরিশালের একজন ব্যবসায়ীর সাথে, জনাব জহির শিকদারের সাথে। জহির, আপনি তো একজন ব্যবসায়ী, আমাদেরকে বলবেন আপনি কেমন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আপনি প্রত্যাশা করছেন? একজন ব্যবসায়িক হিসেবে আমি আশা করি যে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সুন্দর হয়। নতুবা এই প্রতি 5 বছর পর পর একটা নির্বাচন আসে, সেই নির্বাচনে দেখা যায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়, আমাদের ব্যবসায়িক এবং জনগণ সব কিছু মিলেই দেশের অবস্থা খুবই খারাপ হয়। আমরা চাই সুন্দর, সুষ্ঠু, সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন থেকে একটা সুন্দর ভালো সরকার আসুক, যে সরকার দেশ পরিচালনা করবে এবং সেই ব্যবসায়িক বান্ধব সরকার হবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে দেশের সার্বিক সব কিছু পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। তবে বিগত সময়ের যে নির্বাচনগুলো, যে সময়গুলো আমরা পার করেছি, তাতে দেখা যায় যে বেশিরভাগ সময়ই নির্বাচনকালীন সময়গুলো খুব উত্তপ্ত এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার দরুন ব্যবসা বাণিজ্য এবং জনগণের মালের খুব ক্ষতি হয়। এই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িকভাবে আমরা খুবই লুজার হই, যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য। ধন্যবাদ। আমরা এবার কথা বলবো বরিশালের একজন আইনজীবীর সাথে। তিনি বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাচ্চু। বাচ্চু ভাই, আপনি যদি আমাদেরকে বলেন যে রাজনৈতিক দলগুলোর কাছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আপনার প্রত্যাশাটা কি? আসলে মনোনয়ন প্রত্যাশী যেসব ব্যক্তি আছেন, তা আমাদের আইনজীবী হিসেবে আমি বলবো যে সৎ, নিরপেক্ষ এবং জনগণ বান্ধব এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত। কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল সাধারণত টাকার বিনিময়ে এমন ব্যক্তিদেরকে মনোনয়ন প্রদান করেন, যেসব ক্ষেত্রে দেখা যায় সেই সব লোক টাকার বিনিময়ে নির্বাচিত হয়ে যায়। অনেক ক্ষেত্রে সংসদে গিয়ে তারা সুন্দরভাবে সেই সাধারণ জনগণের যে সমস্যা এগুলো উপস্থাপন করতে পারেন না, তারা ভালোভাবে বলতে পারেন না, যার ক্ষেত্রে সাধারণ জনগণই এটার সাফারার হয়। তো আমি মনে করি যে যে প্রত্যেকটি দলকেই সুন্দরভাবে যে সকল ব্যক্তিরা সমাজের সাথে সম্পৃক্ত থাকে, সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত থাকে, তাদের সমস্যাগুলো সম্পর্কে যাদের ধারণা আছে, সেই সকল ব্যক্তিকেই সাধারণত মনোনয়ন দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু একটি বিষয়ে একমত পোষণ করেছেন, সেটি হচ্ছে যে বর্তমানে বরিশালের রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি রয়েছে তাতে নির্বাচনের জন্য কিন্তু খুবই সময় উপযোগী এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন সকলেরই প্রত্যাশা করছেন। তো এই ছিল বরিশাল থেকে নির্বাচনী সংলাপ। মামুন। দর্শক, 11 জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। যশোর 3 আসনে মনোনয়ন নিয়ে বিরোধ থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের দাবি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ভোটাররা আবারও তাদের বেছে নেবেন। তবে বিএনপি বলছে তারা আসনটি পুনরুদ্ধার করতে পারবেন। এই আসনে লড়াইয়ের জন্য প্রস্তুত জাতীয় পার্টিও। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরের সদর উপজেলা নিয়ে গঠিত যশোর 3 আসন। ভোট যুদ্ধে এই আসনে এগিয়ে আওয়ামী লীগ। স্বাধীনতা পরবর্তী সময়ে দুবার এই আসনে জয় পেয়েছে বিএনপি। গেল 2টি নির্বাচনে এই আসনটি আওয়ামী লীগের দখলে। এ সময়ের মধ্যে যশোরকে ডিজিটাল জেলার উপাধি, দেশের প্রথম আইসিটি পার্ক সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছে বর্তমান সরকার। তাই আসন্ন নির্বাচনে এই আসনটি দখলেই থাকছে বলে মনে করেন দলটির নেতারা। সারা দেশের আইন শৃঙ্খলা উন্নয়ন এবং রাস্তাঘাটে এবং সম্প্রতি আমাদের যে ভৈরব নদী খনন, এই খননের কারণে
আমরা মনে করি যশোরের মানুষ জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প চিন্তা করে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের এই আসনটি পুনরুদ্ধার করতে চায় তার দল। অসুস্থতাজনিত কারণে তিনি প্রার্থী হতে না পারলেও ধানের শীষ নিয়ে যে আসবেন তাকে নিয়ে কাজ করতে চান দলটির নেতারা। যশোরের উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকারের যে ব্যর্থতা, সে ব্যর্থতার জায়গা থেকে আমরা মনে করি যে বিগত দিনে যে নির্বাচনে আওয়ামী প্রার্থীরা বিজয়ী হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই আসনটি পুনরুদ্ধারের মধ্য দিয়ে আমরা একটি নতুন যাত্রা শুরু করতে পারবো। দেশনেত্রী যাকেই দেন না কেন, আমরা এখানে ঐক্যবদ্ধভাবে লড়বো। আসনটিতে লড়াইয়ের জন্য প্রস্তুত মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিও। মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা জাতীয় পার্টিকে ভোট দেওয়ার, সেই সুযোগটি যশোরবাসী পায়নি। আশা করি 11তম জাতীয় সংসদ নির্বাচনে যশোরবাসী সেই সুযোগটি পাবে। আগামী নির্বাচনে ভোটারদের যাওয়ার উপযোগী পরিবেশ তৈরির প্রতি জোর দিয়েছেন এ আসনের ভোটাররা। খুবই ফেয়ার একটা নির্বাচন চাই, যে নির্বাচনে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই অংশগ্রহণ করবে। নির্বাচনে জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা দেখতে চাই। সরকার যেন সমস্ত দলমতের লোককে নির্বাচনে আসার পরিবেশ তৈরি করে। 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে 435 বর্গ কিলোমিটারের এ আসনে ভোটার 5,55,393 জন। সময় সংবাদ, যশোর। যশোর 3 আসনের স্থানীয় রাজনীতি নিয়ে ভোট সংলাপ থাকছে সংবাদের শেষাংশে। দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীর প্রতিটি সংসদীয় আসনেও সরব হয়ে উঠেছে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। সে খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, মামুন, আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে উভয় রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু তৎপরতা ততই বাড়ছে। ঠিক রাজশাহীতেও এর ব্যতিক্রম নয়। আমরা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে দেখছি যে তাদের নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে নির্বাচনী প্রচারণা এটি ইতিমধ্যেই শুরু করেছেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে দুজন সুশীল সমাজের প্রতিনিধির সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা শুরুতেই যাচ্ছি মুস্তাক আহমেদের কাছে। স্যার, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনারা সুশীল সমাজের প্রতিনিধি যারা আছেন তারা আগামী নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি কেমন হোক বলে আপনারা প্রত্যাশা করছেন? আচ্ছা, দেখুন, নির্বাচন গণতন্ত্রের জন্য অপরিহার্য। গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে দেশের জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা স্তরে নির্বাচন জরুরি। সেই হিসেবে বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি সামনে নির্বাচন, সেটাকে কেন্দ্র করে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তারা তৎপর হয়ে উঠেছেন। তাদের তৎপরতা থাকবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন প্রার্থী সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো আমরা যেটা আশা করি সবসময়, যে একটা নির্বাচন হবে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, এবং সেখানে কালো টাকার দৌরাত্ম্য থাকবে না, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। কিন্তু আমরা যেটা দেখি বিভিন্ন সময় আমাদের দেশের সংস্কৃতির পরিপ্রেক্ষিতে, যেটা আমরা দেখি যে নির্বাচনগুলো আসলেই কালো টাকার সরাসরি বেড়ে যায়, হানাহানি, প্রাণহানি, এই সমস্ত কিছু বেড়ে যায়। তো সেই হিসেবে আমরা সেটাই প্রত্যাশা করি এবং আশা করি যে বর্তমান পরিস্থিতি যেহেতু শান্তিপূর্ণ আছে, দেশের বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় আমরা এটুকু ভরসা করতেই পারি, এটুকু আমরা প্রত্যাশা করতেই পারি যে সামনে যে নির্বাচনটা আছে সেটা শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনই হবে আর কি। স্যার, উভয় রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি, তো এই জায়গা থেকে নির্বাচন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচন দেওয়াটা কতটা কঠিন হবে বলে আপনি মনে করছেন? প্রত্যেকটা নির্বাচনই আসলে আমাদের দেশে প্রত্যেকটা নির্বাচনই চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি সৃষ্টি করে। সেক্ষেত্রে আমরা যে সমস্ত নির্বাচন ইতিমধ্যে দেখলাম, বিশেষ করে বিভিন্ন পৌরসভা এবং বিভিন্ন যে নির্বাচনগুলো আমাদের মধ্যে হয়ে গেল, সেগুলা কিন্তু সুষ্ঠুই হয়েছে। সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের উপর ভরসা রাখতে পারি যে তারা আসলে সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে
তারা যথেষ্ট সচেষ্ট থাকবেন আর কি। ধন্যবাদ স্যার। স্যার, এই মুহূর্তে আমরা আপনার সাথে একটু কথা বলবো যে আগামী নির্বাচন নিয়ে স্যার আপনাদের যে প্রত্যাশা সেটি একটু ছোট করে বলবেন, পাশাপাশি স্যার এটি একটু বলবেন যে আমরা নির্বাচন এলেই দেখি যে নানা প্রতিশ্রুতি দেয় বিভিন্ন দলের প্রার্থীরা, তো নির্বাচন শেষে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে আমরা দেখি না, তো এই বিষয়গুলো এবার খেয়াল রাখবেন কিনা? ধন্যবাদ আপনাকে। একটি দেশের উন্নয়নের জন্য একটি দেশকে একটি উন্নততর দেশ গঠনের লক্ষ্যে নির্বাচন জরুরি। তা আমরা সাধারণ মানুষ দেশে নির্বাচন নিরপেক্ষ হবে, অবাধ এবং সুন্দর নির্বাচন হবে, এটাই আমাদের কামনা। নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো ধরনের হরতাল, অবরোধ, হাঙ্গামা সৃষ্টি করা, মানুষকে পুড়িয়ে মারা, এই ধরনের কোনো যেন অবকাশ না আসে কোনো দলের মধ্যে। এর জন্য আমাদের আকাঙ্ক্ষা, আমাদের নির্বাচন কমিশন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা যদি আসলে সকলেই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তো দেশের যে নিয়মকানুন আছে ওটা মেনে যদি সবাই ইলেকশনে অংশগ্রহণ করি, তাহলে এইসব হরতাল, অবরোধ বা এইসব যে হাঙ্গামার কথা এর আগে আমি বললাম, এটা হওয়ার কোনো অবকাশ নেই। সবাই যদি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে মামুন, যদি শান্তিপূর্ণ একটি নির্বাচন হয় সবাই শান্তিতে থাকবে, আমরাও আশা করি যে একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন উপহার দিতে পারবেন। তো এই আশাই আসে আমাদের রাজশাহীর সুশীল সমাজের সব স্তরের মানুষের। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। মামুন। দর্শক, রাজশাহী থেকে নির্বাচন কেন্দ্রিক রাজনীতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে যশোর ৩ আসন নিয়ে ভোট সংলাপ। দর্শক শুভেচ্ছা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোট সংলাপে আপনাদের সবাইকে যশোর কালেক্টরেট ভবনের সামনে থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো যশোর ৩ সংসদীয় আসন থেকে। এই আসনটি মূলত যশোর সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের মাঝে ভোট সংলাপে আজ অতিথি হিসেবে এসছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, আছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু। আপনাদের দুজনকে আমাদের ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত কথা বলবো যশোর ৩ আসনের আগামী নির্বাচনে আপনাদের ভাবনার কথা আমরা শুনবো। আমরা জানবো এখানকার তৃণমূল, বিএনপি এবং আওয়ামী লীগের খবর। প্রথমে আমরা একটু আসবো শাহিন ভাই আপনার কাছে। আপনি একটু বলবেন এই যশোর আওয়ামী লীগের এখনকার কি অবস্থা, কতটা শক্তিশালী তৃণমূল এবং দলীয় কোন্দল কতটা আছে বা কতটা দলীয় কোন্দল মুক্ত আপনারা আছেন? আমাদের তৃণমূল অত্যন্ত শক্তিশালী। আওয়ামী লীগের যেহেতু আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন আছে, টোটাল আমার জেলায় আছে 93টা আপনার ইউনিয়ন আছে, এর প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন আছে এবং পূর্ণাঙ্গ সমস্ত সহযোগী সংগঠনের কমিটিগুলো গঠন আছে। এবং আমরা সবসময় সেমিনার, কর্মী সভা, তারপরে উন্নয়ন যে কর্মকাণ্ড হচ্ছে সেগুলোর পাশে থেকে সেগুলো প্রচার করা, এগুলো আমাদের অব্যাহত আছে। ফলে আমরা মনে করি যে আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী দল এবং আগামী যে একাদশ যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী সাংগঠনিকভাবে এবং দেশের যে উন্নয়ন করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার জনপ্রিয়তা এত শীর্ষে যে সাধারণ মানুষ এখন কিন্তু মানে শেখ হাসিনার পক্ষে, সরকারের পক্ষে, এই কারণেই পক্ষে যে মানুষ এখন স্বস্তি আর শান্তিতে আছে। সাউদি, আপনার কাছে একই প্রশ্ন, এই যশোর সদর যে আসনটি, এখানে বিএনপির বর্তমান অবস্থা কি, কতটুকু আপনারা শক্তিশালী আছেন, তৃণমূল অবস্থায় কোন দল আছে কিনা, সংগঠিত আছেন কিনা আগামী নির্বাচনের কেন্দ্র? যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিকভাবেই শক্তিশালী, কিন্তু অপ্রিয় হলেও সত্য, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে বর্তমান শাসক দলের যে অবস্থা, যে প্রেক্ষাপট তৈরি করেছে, পুলিশি রাষ্ট্র কায়েম হয়েছে, বাংলাদেশে একটি রাজনৈতিক দলের যে গণতান্ত্রিক চর্চা করার যে প্রক্রিয়া সেটি আসলে আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে পারি না। তারপরেও একটি রাজনৈতিক দল হিসাবে আমরা তৃণমূল পর্যায়ে
সংগঠনকে গণতান্ত্রিক পর্যায়ে আমরা গঠন করেছি। আমরা ইতিমধ্যেই আপনার ওয়ার্ড কমিটি গঠন করেছি অনেক প্রতিকূলতার মধ্যে, যেখানে 4 জন বসলে পরে এই প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে আমাদেরকে গ্রেপ্তার করে, মিথ্যা মামলা রুজু করা হয়, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো বিভাজন নেই, কোনো অন্তঃকলহ নেই এবং আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে মাত্র, কেবলমাত্র, এবং এটি থাকাটাই স্বাভাবিক। আমরা জানি যশোর সদরে আওয়ামী লীগ 3 ভাগে বিভক্ত, সেটি মোকাবেলা করে আগামী নির্বাচনে কতটুকু আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবেন? আওয়ামী লীগ একটা বড় দল, এখানে ধরেন অনেকে এমপি হতে চাবে, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান হতে, মেয়র হতে চাবে। এই ছাড়া এরকম ধরনের অতীতে এক সময় কিন্তু বড় দল হিসেবে এখানে ভাগাভাগি ছিল, বর্তমানে এরকম কোনো কিছু আমাদের ভিতর নাই। গত 10 বছর এখানে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং এখন বলা হয় বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে। তো যশোর শহর বা যশোর সদর আসন সেই মহাসড়কে কতটুকু আছে? গত 10 বছরে কতটুকু উন্নয়ন হয়েছে এখানে? এটা আমরা শুধু পত্রপত্রিকায় দেখি, মিডিয়াতে দেখি এবং জানি, দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি না যে আসলে উন্নয়ন হয়েছে। এখানে যারা পার্লামেন্ট মেম্বার আছে, যারা পার্লামেন্টে দাঁড়িয়ে যারা জনগণের পক্ষে প্রতিনিধিত্ব করে, যারা কথা বলবে, আমরা সেই ধরনের 6টি আসনেই আমি জেলা সেক্রেটারি হিসেবে বলতে পারি যে সেই ধরনের ভূমিকা তাদের আমরা লক্ষ্য করি না। 9 ইয়ার্স তারা পাওয়ারে আছে, তাদের অনেক উন্নয়ন করার কথা ছিল, কিন্তু সেই ধরনের উন্নয়নের কোনো দৃশ্যপট আমরা দেখি না আর কি, লক্ষ্য করি না, জনগণ তা মানে দেখেন আর কি। আপনার কাছে প্রশ্ন, আপনারা গত 10 বছরে উল্লেখযোগ্য কি কি উন্নয়ন করেছেন এই যশোর সদরবাসীর জন্য? এই যে এলইডি লাইট জ্বলছে, ফুটপাত করা হয়েছে, যে ফুটপাত আগে দখলে ছিল অবৈধ দখলে, সেটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা করে উপরে স্ল্যাব দিয়ে 73টা রাস্তা ইতিমধ্যে টেন্ডার করা হয়েছে, 273 কোটি টাকার ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আগে বর্ষার মৌসুম বলে কাজটা ডিলে হয়েছে, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ চলতেছে এবং যশোরের মানুষই বলছে, আপনি যে কোনো একটা রিক্সা জিজ্ঞেস করবেন জিবাই কি চলবেন, বলবেন যে অতীতে কখনো আমরা এরকম উন্নয়ন দেখি। যশোর শহরের রাস্তাঘাট সংকীর্ণ একটি অভিযোগ আছে, সেটি আপনারা আগামীতে কাটিয়ে উঠবার জন্য কি করবেন যদি ক্ষমতা আসতে পারেন? আবার অলরেডি আপনার অনেকে অবৈধভাবে রাস্তার পারে যারা চলে আসছে, সেগুলো কিন্তু আমরা ভেঙে চেড়ে উঠাই দিয়ে রাস্তা কিন্তু প্রশস্ত করা হয়, ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামীতে ইনশাল্লাহ আমরা ক্ষমতা আসলে বাদ বাকি যে আছে কাজ, এটা সম্পূর্ণ হবে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার ডিপার্টমেন্ট, নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা হয়েছে, একাডেমিক ভবনগুলো শত কোটি টাকা দিয়ে সেখানে, এবং নতুন করে জায়গা একবার করে একটা মানে আধুনিক একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পর্যাপ্ত কাজ হয়েছে কি শোনেন না, উনি যেটা বলছেন যে কাজগুলো মানে ধারাবাহিকভাবেই হয়েছে আর কি। আজকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরাই সূচনা করেছি এবং আমরা জমি অ্যাকোয়ার করেছি, আমরাও ভবন নির্মাণ করেছি। মনে আজকের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তো এইটা তো আমাদের ডেভেলপমেন্ট। আপনি জানেন লিঙ্ক রোড, শহরে মানে ব্রিজ, কালভার্ট সহ আপনার পল্লী বিদ্যুতায়ন এবং বিভিন্ন জায়গায় আমরা শিশু কিশোর সংশোধনাগার আমরা করেছি। প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের যে যশোরকে সিটি কর্পোরেশন করা হবে, সেটি এখনো হয়নি। তো এটি একটি আগামী নির্বাচনের নেতিবাচক প্রভাব পড়বে কিনা? না, আমরা চেয়েছি কিন্তু যশোরের লোক কিন্তু সিটি কর্পোরেশন চাই নাই, যশোরে চাইছি যে বিভাগটা হইলে আমার নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশন এমবি হবে। এমবি ধরেন আগে মানুষ ট্যাক্স দিত না, ভ্যাট দিত না, এখন সবাই নিয়মের ভিতর আইছে। শুধু সিটি কর্পোরেশন করে আবার ট্যাক্সের বোঝা বাড়াই দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কোনো যুক্তি হয় না। আমি মনে করি যে বিভাগ হওয়াটা আসলে এটা খুবই যুক্তিযুক্ত এবং বিভাগ হওয়াটা উচিত। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত জনসভায় যখন এসেছিলেন বছর 4 আগে, উনি তখন এই ধরনের একটা প্রতিশ্রুতি আমরা শুনেছিলাম আর কি, যশোরকে সিটি কর্পোরেশন করবে। আমরা মনে করেছিলাম, এবার প্রত্যাশাও করেছিলাম যে উনি অনেক কিছু দেবেন, কিন্তু আমরা তার কাছে সেই ধরনের কিছু আমরা প্রত্যাশা এবার পাইনি। আমরা আমাদের অবকাঠামো উন্নয়ন হওয়া উচিত, আমাদের বেকারত্ব কমানো দরকার, আমাদের কৃষি যে ফসল যে উৎপাদন হয়, আমাদের সবচেয়ে সবজি উৎপাদনের কেন্দ্র যশোর, সেটাকে আমরা আরও ডেভেলপ করতে চাই, আমরা হিমাগার তৈরি করতে চাই, আমরা যাতে কৃষি পণ্য কৃষক তার ফসল উৎপাদিত ফসল যাতে ন্যায্য মূল্য পায়, মধ্যস্বত্বভোগীরা যাতে না পায়, সেইগুলো যাতে তারা সংরক্ষণ করতে পারে, সেইভাবে একটা পরিকল্পনা আমাদের আছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2035 যে ভিশন দিয়েছে, সেই ভিশনের মধ্যেই আমরা আমাদের ডেভেলপমেন্টের কথা বলেছি। আগামী নির্বাচনে যদি এখানকার ভোটাররা আপনাদেরকে বেছে নেয়, আবারও কি করবেন যশোরের বাসীর জন্য? সবচেয়ে বড় স্থলবন্দর বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর, এই যে রোডের যে অবস্থা খুবই ভয়ানক খারাপ অবস্থা। তো এখানে ধরেন 350 কোটি টাকা ইতিমধ্যে আপনার বরাদ্দ দিয়ে টেন্ডার হয়ে গেছে। আমাদের যশোর খুলনা রোড, এখানেও 450 কোটি টাকার টেন্ডার হয়েছে, ওয়ার্কার জাস্ট প্রক্রিয়াধীন, হয়তো 15-20 দিন 1 মাস হয়ে যাবে। এই যশোর মাগুরা রোড, এখানেও আপনার 25 কোটি টাকা আলাদা দিয়েছে বরাদ্দ। সেক্ষেত্রে আরেকটি বিষয়, যশোরের বিমানবন্দরটি আন্তর্জাতিক করার কথা ছিল, কারণ ভারতের সঙ্গে একটি বড় ব্যবসায়িক
এখানে বন্যা না করা হয়, সেটি করার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? এটা করা হয়নি। না, এটা করা হয়নি। এবারও আমরা মানে তার সাথে প্রাইমারি আমরা আলাপ করেছি, মানে জায়গার বিষয় একটু আছে, এয়ারফোর্সের সাথে কথা বলে তাদেরকে একটা প্রক্রিয়াগতভাবে আমরা চাই যে যশোর থেকে অন্তপক্ষে কলকাতার ফ্লাইটটা যেন এটা অব্যাহত থাকে বা চালু হয়। তো এটা আমাদের কিন্তু সবার দাবি, এবং আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এগুলো আমরা প্রক্রিয়ার ভিতরে রেখেছি এবং ইনশাল্লাহ হবে। আপনাদের কোনো আছে কিনা পরিকল্পনা বিষয়ে? অবশ্যই পরিকল্পনা আছে। আমি মনে করি যে আজকে আমরা এখানে আজকে আলোচনা করছি, আপনি আমাদের পিছনে যে ভবনটি আছে কালেক্টর ভবন, যশোরের সবচেয়ে দর্শনীয় যে ভবনটি, সেটি দ্বিতল কিন্তু জনাব তরিকুল ইসলাম করেছে এবং বেগম খালেদা জিয়ার ইয়েতে, হ্যাঁ, জিয়াউর রহমানের সেই সময় করেছে। এখানে যতগুলো আপনার ডেভেলপমেন্ট আজকে যেটা বলছেন আমাদের করার উপরে তারা হয়তো প্রলেপ দিয়েছে। আপনি কি বলবেন, এমএম কলেজ কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় হয়নি, এটি আপনাদের প্রতিশ্রুতি ছিল, এটি আগামীতে পরিকল্পনা আছে কিনা? ইনশাল্লাহ ওরে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হবে এবং এখানকার যত নতুন নতুন ভবন এবং ছাত্রাবাস সব কিন্তু এই সরকারের আমল হয়েছে। এবং আপনি ধরেন আমাদের এই রুটটা যে 4 লেন যে হবে, এই 4 লেন পাশ দিয়ে আপনার ট্রেন লাইনগুলো যে আসবে, এখানে যে পরিমাণ উন্নয়ন হবে আমি মনে করি এবং ডেভেলপমেন্ট হবে, তো অনেক বাংলাদেশের অনেক জেলা বিভাগ থেকে মানুষ সব এই জায়গায় ব্যবসা শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে তুলবে। আপনাদের কি প্ল্যান আছে? না, আমরা তো মনে করি যে উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এবং আমরা মনে করি যে আমরা যে পরিকল্পনা আমাদের রয়েছে সেটা আমরা ভিশনের কথাই বলেছি, আমরা যে 2030 যে ভিশন আছে তার মধ্যে সারা বাংলাদেশেই একটা ডেভেলপমেন্টের কথা আছে। আপনারা যশোরে যে বিমানবন্দরের কথা বলছেন, আমরাও আমাদের পরিকল্পনা আছে। আজকে যে বিশ্ববিদ্যালয় কলেজ বলছেন এমএম কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ কিন্তু ঘোষণা করা হয়েছিল, পরবর্তী সময় এটা প্রতিবন্ধকতা হয়েছে, আমরা রাষ্ট্র ক্ষমতার শেষ সময় লগ্ন হয়েছিল। সবু ভাই, যদি আগামী নির্বাচনে এখানকার ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, কাদেরকে তারা বেছে নেবে? আমি মনে করি যে নির্বাচন এখন মানুষ অধীর আগ্রহে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই রাষ্ট্র ক্ষমতা আনতে চায়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। নির্বাচন হলে পরে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে আমরা মাস বিজয় জয়লাভ করবো, আমরা জয়লাভ করবো। কাদেরকে বেছে নেবে? এবং শুধু এখানে 6টি আসন আমরা জয়লাভ করবো। শেখ হাসিনার এত পরিমাণ নেত্রীর জনপ্রিয়তা এবং দেশের যে ডেভেলপমেন্ট, তো সেই কারণে মানুষ নৌকা মার্কার বাড়ি যাবে না, এই নৌকার ছাড়া কোনো কিছু ভাবে না, নৌকার কোনো বিকল্প নাই। জনাব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু এবং শাহেন চাকলাদার, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভোট সংলাপে আসার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আগামী নির্বাচন নিয়ে যশোর 3 আসনে আওয়ামী লীগ এবং বিএনপির ভাবনার কথা। তারা বলছিলেন এলাকার উন্নয়নে এই যশোর 3-এর এগিয়ে যাওয়ার জন্য আগামীতে আবারও মানুষ তাদেরকেই বেছে নেবেন, সেটি তারা দুজনেই প্রত্যাশা করছেন। আজ আমরা বিদায় নিচ্ছি যশোর 3 আসন থেকে। আগামীকাল দেখা হবে যশোর 4 আসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়। দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তফসিল ঘোষণার পর গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে তোড়জোড়, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই জানিয়েছে ইসি। ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কাছে দায়বদ্ধ নয় ক্ষমতাসীনরা, মন্তব্য বিএনপির। দলটির ক্ষমতায় যাওয়ার প্রধান উৎস অবৈধ পথ, পাল্টা জবাব আওয়ামী লীগ। এবং আগামী সংসদ নির্বাচনে যশোর 3 আসনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। আসন পুনরুদ্ধারে প্রস্তুত হচ্ছে বিএনপি, মাঠে থাকবে জাতীয় পার্টিও। দেখছিলেন নির্বাচন সংবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।